তারে ধরতে পারলে মনো বেড়ি। তখন ফোনের এত বিল উঠে গেল যে ফোনের মার খেতে খেতে আর প্রেমটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। একটি অস্কারের জন্য জিততে চাও, তোমাকে হয়তো হলিউডে যে কাজ করতে হবে। তুমি সুখ যদি নাহি পাও। দর্শক, স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে। আমাদের আজকের অতিথি হিসেবে আছে একজন সঙ্গীত শিল্পী স্বপ্নিল সজীব। স্বাগত, কেমন আছেন? খুব ভালো আছি। ইউটার্ন শোয়ের নাম। স্বপ্নিল সজীবের জীবনে আসলে ইউটার্নটা কবে থেকে এবং কি কাজের মধ্য দিয়ে? যখন ছোটবেলা থেকে কাজ করছি, নানা ধরনের প্রতিযোগিতা, নানা ধরনের চেষ্টা, কিন্তু প্রথম টিভিতে গান করা বা প্রথম রিয়েলিটি শো তো চ্যানেল আই থেকে আমার শুরু। তো আমি বলবো যে চ্যানেল আই। লুকসের ইউটার্নটা আসলে কোথা থেকে এসেছে? লুকসের আসলে কোনো ইউটার্ন নেই, কিন্তু এখন আমার লুকসটা পুরোটাই, টোটাল কেয়ারটাই, যে আজকেও যে আমি এসেছি, পুরোটাই আসলে লুক চেঞ্জ সেলুনের মাধ্যমে হয়, যেটা স্টাইলিং এবং পুরো ভাবনাটা জুড়ে তানজিল জানি থাকে। তো তার পুরো কৃতিত্ব। আমরা জানি যে আসলে শিল্পী যারা গান করেন, বিশেষ করে পাশাপাশি যারা রবীন্দ্রসঙ্গীত করেন, তাদের আদলটার মধ্যে একটু সবসময় একটা বাঙালি আদল থাকে। কিন্তু আপনি তো গলায় পুরো বাঙালিয়া না, কিন্তু লুকসে পুরো ওয়েস্টার্ন। রবীন্দ্রনাথ তো কোথাও লেখে নাই। কেন লেখে নাই আমি বলি। লিমন, তুমি রবীন্দ্রনাথকে যদি ঘাটো, তিনি তার সময়কার সব থেকে আধুনিক মানুষ ছিলেন এবং এখনও রবীন্দ্রনাথ ভীষণ প্রাসঙ্গিক। তিনি যখন লন্ডনে যেতেন, তিনি লন্ডনে বিলেতি পোশাক পরতেন। তার পোশাকগুলো ওই রকম কিন্তু ঠাকুরবাড়ির পোশাক ছিল না তিনি যখন কাজ শুরু করে। তো এটা আমাদের একটা মিথ যে আমার এই পোশাকটা এই শ্রেণীর মানুষ পরবে, এই শ্রেণীর মানুষ এই কাজটা করবে। তো আমার কাজ দিয়ে আমার পরিচয় হোক, পোশাক দিয়ে নয়। তবে অবশ্যই একটা বাঙালিয়ানা বা যে কোনো পোশাকের মধ্যে একটা সাবলীলতা বা যেটা পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা থাকলে আমার মনে হয় না কোনো কিছুতে কোনো সমস্যা হতে পারে। রবীন্দ্রসঙ্গীত করবেন এই ভাবনাটা আসলে কবে থেকে শুরু হয়েছে? এটা আসলে ছিল না, এটা কখনোই ছিল না, কারণ আমার দুবার জাতীয়ভাবে আমার গোল্ড মেডেল পেয়েছি আমি লোকগানে। তারপরে যখন আমি রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখাবো, তখন সবাই ডিসকারেজ করছিল যে এটা হবে না, কারণ লোকগান হচ্ছে একটা খোলা আদলের গান, সেখানে কোনো বাধা থাকে না, সেখানে কোনো নিয়ম থাকে না, খালি গলায় উদ্যত্ত কণ্ঠে গান গাওয়া যায়। আর রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত অনেকটা সেটেলড, যে অনেকটা নিয়মের মধ্যে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমাকে বলছিল যে এটা হবে না। পরে আই টুক ইট ভেরি পজিটিভলি। তারপর আমি গান শেখা শুরু করি রবীন্দ্রসঙ্গীত, এবং আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতের যে কাজ, সেটা হচ্ছে চ্যানেল আইতে নবগানের নবপ্রাণে 2012 সালে। তখন আমি প্রতিযোগিতায় নাম লিখাই। তখন আমি আসলে এখান থেকেই গ্রুমটা হই যে কিভাবে এ যুগের মতো করে রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করা যায়। আমরা তখন যখন গান করেছি, একদিন এক পর্বে পাঞ্জাবি ছিল, এক পর্বে আমরা ওয়েস্টার্ন পোশাক পরে গান করেছি রবীন্দ্রনাথ বিলেতি সুরের গানগুলো, এক পর্বে আমরা লোকসুরের গানগুলো লোক সাজে করেছি। তো এখান থেকে আসলে একটা চর্চার জায়গা হয়েছিল, এবং ও বছরই আমার দুটো অ্যালবাম বেরোয়, যেটা কলকাতা এবং বাংলাদেশ দুটো জায়গাতেই বেস্ট সেলার হিসেবে কাজ করে। রবীন্দ্রনাথের গান এবং তার গানের সুর, এইটা নিয়ে কাজ করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। হ্যাঁ, শুরুর দিকে তো পড়তে হয়েছে, কারণ আমার শেখাটা তো আসলে প্রথমে ছায়ানটে, তারপরে শান্তিনিকেতনেও আমি শিখেছি। সেই জায়গা থেকে আমার শেখার জায়গাটা তো স্ট্রং, কিন্তু আমার পরিবেশনার স্টাইলটা ছিল একটু আধুনিক। তখন আমি মিউজিক ভিডিও করেছি ভীষণ রোমান্টিক করে, যেটা আধুনিক গানের মিউজিক ভিডিওগুলো যেরকম হতো। আমি আমার জেনারেশনকে রিপ্রেজেন্ট করতে চাই। তো আমার জেনারেশন তো আসলে গিটারে পিয়ানোতে বসে গান শুনতে অভ্যস্ত। তো একটা ছেলে যদি গিটারে একটা রবীন্দ্রসঙ্গীত গায় বা একটা নজরুল সঙ্গীত গায়, এতে তো আসলে অপরাধের কিছু নেই। এটা তো একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করা। তো সেই জায়গা থেকে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছে, নেতিবাচক ভূমিকাও রেখেছেন।
আবার অনেকে খুব বেশি ইন্সপায়ার্ডও হয়েছেন। আমি সুর আর স্বরলিপিটাকে ঠিক রেখে সঙ্গীতায়োজনের জায়গাটাকে কিছুটা আধুনিক করেছি, কিন্তু এই বয়সে এসে আমার মনে হয় যে আমি একটি অ্যালবাম করব যেখানে শুধুমাত্র একেবারেই ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমরা রবীন্দ্রনাথের গান শুনেছি সেভাবেই একটা অ্যালবাম করার আমার একটা ইচ্ছা হয়েছে। আপনি ওপার বাংলাতেও অনেক পুরনো, আপনি তখন ছোট স্বপ্নীল সজীব ছিলেন। তারা টিভি নামে একটি টিভিতে একটি গান ভাইরাল হয়েছিল, ওখানে ভীষণ প্রশংসা কুড়িয়েছিলেন। ওই সময়ের গল্পটা একটু শুনতে চাই। ওই দিন আমার গান গাইবার কথা, ওই দিন পহেলা বৈশাখ ছিল 2014 বা 15-তে। তো হঠাৎ করে চ্যানেল থেকে আমি বেরোবো সকালের জন্য, তখন চ্যানেল থেকে ফোন করলো যে আপনি আসেন, কিন্তু আপনি মাত্র 2টো গান গাইবেন। তো আমি বললাম কেন? তো বলেন আসেন। তো আমরা গিয়ে দেখি যে পশ্চিমবঙ্গের এমন কোনো শিল্পী নেই, পণ্ডিত অজয় চক্রবর্তী, জয়তীদীপ, শ্রীকান্ত আচার্য, হৈমন্তী শুক্লা, সকল গুণী শিল্পীরা আছেন, কিন্তু সবাই খুব বিমর্ষ হয়ে আছেন, কারণ কোনো একটা কারণবশত ওই দিন ওই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তো যেটা হয়েছে যে সবাই খুব উচ্ছ্বাস আনন্দের গান গাইছিল, যে যার মতো করে, যেহেতু পহেলা বৈশাখ, এবং যার যার অনুভূতি ব্যক্ত করছিল। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে যদি চ্যানেলটা দেখা না যায়, তো আমি রবীন্দ্রনাথের মাঝে মাঝে তখন দেখা পাই গিয়েছিলাম, এবং সবাই তখন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিলেন। তারপরে তো গানটা মানুষ খুব পছন্দ করেছিল, কিন্তু ওটা একটা অনুভূতি। রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের আদর্শ তো আমাদের প্রত্যেকটা সময়কেই রিপ্রেজেন্ট করে, যেটা আমি প্রথমেই বললাম যে উনি এতটাই আধুনিক যে ওনাকে নতুন করে আধুনিক করার কোনো সুযোগ নেই। সো উনি আমাদের সাথে সকল সময় থাকবেন, আছেন এবং ছিলেনও। আপনার গলায় মাঝে মাঝে তব দেখা পাই গানটার একটা লাইন একটু শুনতে চাই এখন। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। স্কুল জীবনে কোনো প্রেমের গল্প আছে কিনা? হ্যাঁ, স্কুল জীবনে একটা মজার প্রেমের গল্প আছে। সেটা হচ্ছে, এটা আসলেই খুবই অদ্ভুত একটা প্রেম। সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার এক পরিচিত ছোট বোনের প্রেমে পড়েছে। তো আমরা সবাই তখন হতো কি, আমি যে অঙ্ক স্যারের কাছে পড়তে যেতাম, তার কাছে আমার মাও পড়তো। আমার মায়ের স্যারের কাছে আমি পড়তে যেতাম। তো সেখানে অনেকগুলো ক্লাসের ছেলে মেয়ে একসাথে পড়তো, 9, 10, 7, 6। তো এরকম আমার বেস্ট ফ্রেন্ড যে মেয়েটার প্রেমে পড়েছে, সে আবার আমাদের বন্ধুর মতোই, কিন্তু সে একটু ছোট ক্লাসে পড়তো। তাকে আমার বেস্ট ফ্রেন্ডের হয়ে প্রেম নিবেদন করতে গিয়ে সে এতই রেগে গেছে, তখন সে আমাকে বলছে যে ও কি আমার জন্য এটা পাঠিয়েছে নিমন্ত্রণ বা প্রেম নিমন্ত্রণ মুখে মুখে। আমি বলছি না না, ও না, আমি হলে কি তোমার কোনো সমস্যা আছে? বলে কি না, আমার কোনো সমস্যা নাই। তারপর বেশ কিছুদিন এই প্রেমটি হলো। তখন ফোনের এত বিল উঠে গেল যে ওই ফোনের মার খেতে খেতে আর প্রেমটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। ওই সময় মানে মোবাইলের যে প্রেমের ব্যাপারটা, খুব হিসাব করে করে কথা বলতে হতো। আপনি প্রেম নিয়ে প্রায় ভাইরাল হন। সেই ভাইরাল বলতে আপনার যে সার্কেল আছে তাদের মধ্যে একটু বেশি ভাইরাল হন। এখনও ভালোবাসাটাকে উদযাপন করছি, তাকে সামনে আনার মতো সময় হয়নি। আমেরিকার বাঙালি কমিউনিটি বা আমেরিকান যারা আছেন, তারা আপনার এই রবীন্দ্রসঙ্গীতকে আসলে কিভাবে উপভোগ করেন? শিকাগোতে আরবানা শ্যাম্পেনে, যেখানে রবীন্দ্রনাথের ছেলে পড়তো, তো সেখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে। সেখানে সেই ইউনিভার্সিটিতে আমি 3 দিনের একটি ওয়ার্কশপ প্লাস পারফরমেন্স করতে গিয়েছি। সেখানে কিন্তু প্রায় 400 অডিয়েন্স ছিল, তার মধ্যে 80%ই অন্য ভাষাভাষী,
সেখানে ট্রান্সলেটর ছিলেন, আমি কি বলতে চাচ্ছি তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু বাংলা সাহিত্য বা রবীন্দ্রনাথকে একসেপ্ট করলেন। যেহেতু রবীন্দ্রনাথ ওখানে যেতেন, ওই মঞ্চে তিনি বক্তৃতা দিয়েছেন দুবার, তো তাদের জন্য আরও বেশি বোধগম্য হলো। তো সেখানে দেখেছি যে তারা আমাদের রুটকে অনেক বেশি জানতে চায়, এবং আমাদেরকে যদি আমরা যদি আমাদের অন্যান্য কবি সাহিত্যিকরাও বা শিল্পীরাও যদি একটু মেইনস্ট্রিমে কাজ করতো বা কাজ করার ইচ্ছা পোষণ করতো, আমার মনে হয় আমাদের বাংলা কালচারটাও কিন্তু ওদিকে অনেক বেশি সমৃদ্ধ হতো। আপনি বিদেশি দর্শকদের অনেক সময় ইংরেজিতে রবীন্দ্রনাথের গান শোনান, আজকে একটু বাংলাদেশের দর্শকদের শোনান। ইংরেজিতে না, আসলে ওটা হচ্ছে রবীন্দ্রনাথ যে ভাষা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন সেই ভাষাটি, মূল গানটি প্লাস রবীন্দ্রনাথের গানটি। সেরকম একটি গান স্কটল্যান্ডের একটি ভাষা থেকে উনি অনুপ্রাণিত হয়েছেন, স্কটিশ একটি গান, ই ব্যাংকস অ্যান্ড ব্রেস অ্যান্ড ওনার ফুলে ফুলে। You'll break my heart, you'll oblin burst that wanton through the florid throne. Remind me, oh, departed joys, departed never to return. ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবান। কয়েকটি প্রশ্ন করব, খুব ছোট করে র্যাপিড ফায়ারলি আপনি উত্তর দিবেন। রবীন্দ্রনাথের গান না করলে কি করতেন? ফোক গান করতাম, মাটির গান করতাম। প্রিয় ফোক শিল্পীকে বাংলাদেশের? ফরিদা পারভিন। ফরিদা আপাকে উৎসর্গ করে যে কোনো একটা গানের একটা লাইন করবেন। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম, পাখির পায় কমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। সুস্থ থাকার জন্য কি দরকার একজন মানুষের? মানসিক শান্তি। দেশের বাইরে গেলে, যে কোনো দেশে, বাংলাদেশ থেকে কি নিয়ে যান? বন্ধু বান্ধবের জন্য দেশীয় শাড়ি, পাঞ্জাবি এগুলো নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের অনেক শিল্পীরা বিদেশমুখী, বিদেশে সেটেলড হতে চায়, আপনিও তাদেরই একজন, কিন্তু কেন বাংলাদেশ ছাড়তে চান? না, বাংলাদেশ ছাড়তে চাই না, কিন্তু যেহেতু একটু মেইনস্ট্রিমে এবং নিজের কাজকে আরেকটু ভালো জায়গাতে দেখতে চাই, একটু বড় পরিসর তো শেষ নেই, সেক্ষেত্রে তোমাকে একটু হলেও বাইরের দিকে কাজ করার জন্য যেতে হবে। তুমি এটা এখানে বসে করতে পারবে না। তুমি যদি একটি অস্কারের জন্য যেতে চাও, তোমাকে হয়তো হলিউডে যেয়ে কাজ করতে হবে। বলতে পারো যে এখানকার মানুষও তো পায়। তুমি গ্র্যামিতে যেতে হলে তোমার ওখানে গিয়ে কাজ করতে হবে। কিছু জিনিস শেখার জন্য যেতে চাই, কিন্তু বাংলাদেশেই থাকতে চাই। আপনার জন্য একটি উপহার আছে আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে পান্থির অনেক বড় ফ্যান। কি বলার আছে? শেষ কথা একটু শুনুন। শেষ কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা সংস্কৃতির সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দর্শক, চ্যানেল আইয়ের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন সঙ্গীত শিল্পী স্বপ্নিল সজীব। আমরা তার জানা অজানা অনেক গল্প শুনলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি